Welcome to the second part of the solve class of a basic faculty. তো আজকের কোশ্চেনে আপনারা খেয়াল করেছেন আমরা যেসব টপিক দিয়েছিলাম সেগুলো থেকে স্পেসিফিক কিছু টপিক টাচ করেছি, তবে এর বাইরেও কিছু টপিকস আপনাদেরকে ফলো করতে হবে। এখানে যথারীতি আপনারা ওই যেসব টপিকসগুলো লাল করা আছে সেগুলো দেখবেন। আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট যে আপনারা আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন লিশনের ফিচারগুলো পড়বেন, এক্সট্রা পিরামিডাল ডিজিজের ফিচার, সেরেবেলার সাইনের ফিচারগুলো পড়বেন, কজেস অফ টোসিসগুলো দেখবেন, হর্নার সিনড্রোমের ফিচার দেখবেন, মেনিনজাইটিসের সব কিছু পড়বেন, অর্গানিজম কারা কারা, ডিফারেন্ট মেনিনজাইটিসের কী কী ফিচার। হেমাটোলজিটা ইউজুয়ালি হচ্ছে ফিজিওলজিতে আমরা অনেক হেমাটোলজিক্যাল ব্যাপার ডিসকাস করে ফেলছি, যেমন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ম্যাক্রোসাইটিক এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়া, হিমোলাইসিসের যেসব ফিচার এগুলো আপনারা দেখবেন। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রোথ্রম্বিন টাইম এগুলো কখন বাড়ে কখন অ্যাবনর্মাল হয় সেটা দেখবেন। আরবিসির বিভিন্ন অ্যাবনর্মাল কন্ডিশনগুলোতে কি কি ফাইন্ডিংস হয়, যেমন মাইক্রোসাইটোসিস, ম্যাক্রোসাইটোসিস, টার্গেট সেল, এটা আপনাদের লাগবে। ডাব্লিউবিসির ক্ষেত্রেও কীভাবে এটা লাগবে। ফাইনালি ডিআইসি এবং ব্লাড ট্রান্সফিউশন, এটা সব কিছু আপনাদের লাগবে। ফিচার কি, ব্লাড পিকচার কি, ব্লাড ট্রান্সফিউশনের স্ক্রিনিং আমরা কি করি, কি কি কমপ্লিকেশন হতে পারে, স্টোরড ব্লাডে কি চেঞ্জ আসতে পারে সেটা দেখতে হবে। এন্ডোক্রাইন থেকে আমরা বিভিন্ন ডিজিজের শুধু ফিচারগুলো আপনারা একবার দেখে নেবেন। আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখবেন। এটা এমএস ফ্যাকাল্টি আর এমডি ফ্যাকাল্টি দুইটার জন্য ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কিভাবে ডায়াগনোসিস হয়, কি বায়োকেমিক্যাল ফিচার হয়, কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। কজেস অফ হার্সুটিজম, কজেস অফ গাইনোকোমেশিয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। নেফ্রোলজি থেকে তাও ওরকম কজগুলো দেখবেন, হেমাচুরিয়ার কজ, পলিউরিয়ার কজ, প্রোটিনুরিয়ার কজ, তারপর হচ্ছে একেআর কজ, সিকেডির কজ, তারপর হচ্ছে সিকেডির কমপ্লিকেশন, তারপর নেফ্রাইটিক প্রেজেন্টেশনের ফিচার কি, নেফ্রোটিক প্রেজেন্টেশনের ফিচার কি, ফাইনালি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কারা কারা করে, তারপর হচ্ছে বায়োকেমিক্যাল ফিচার্স, চেঞ্জেস অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এই ফিচারগুলো আপনাদের দেখতে হবে। তারপর সার্জারি ফ্যাকাল্টি থেকে দেখেন আজকে আপনাদের ইউরোলজির কোশ্চেন এখানে অ্যাড হয়েছে। ইউরোলজি থেকে যেগুলো আপনারা ফলো করবেন, কজেস অফ ইউটিআই দেখবেন, সাইটস অফ একটোপিক টেস্টিস, আনডিসেন্টেড টেস্টিস, কজেস অফ হেমাচুরিয়া, এগুলো দেখতে হবে। তারপর অবস্টেট্রিক গাইনোকোলজি থেকে আপনারা সাইট অফ একটোপিক প্রেগন্যান্সি, প্লাসেন্টার কি হরমোন আসে, ওভারিয়ান টিউমারগুলো থেকে কি হরমোন আসে, এগুলো আমাদের নিউপ্লাসিয়ারও পার্ট, তো সেই হিসাবে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। রিস্ক ফ্যাক্টর অফ ব্রেস্ট মেলিগনেন্সি, সার্ভাইকাল মেলিগনেন্সি অ্যান্ড এন্ডোমেট্রিয়াল মেলিগনেন্সি, পোস্ট মেনোপোজাল ব্লিডিং এর কজ, অ্যান্ড এগেইন পিকসের ফিচার, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থোপেডিক্স থেকে আপনারা কোন কোন টিউমার বোনে মেটাস্টাইসিস করে, কোথায় কোথায় মেটাস্টাইসিস হয়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কজটা একবার দেখে নেবেন। পেডিয়াট্রিক সার্জারি থেকে সাইনোটিক, অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটা আপনারা এমডি ফ্যাকাল্টিতে পড়েছেন। পাররেক্টাল ব্লিডিং, দ্যাট ইজ লোয়ার জিআই ব্লিডিং এর কজগুলো পড়বেন। চাইল্ডহুড টিউমারের নাম, এটাও নিউপ্লাসিয়ার পার্ট, এটা নতুন করে পড়ার কিছু নাই। রেস্ট আইসিপির ফিচার, এটাও এমডি ফ্যাকাল্টির সাথে রিলেটেড। ব্রেন স্টেম ডেথ, এটাও এমডি ফ্যাকাল্টিতে আপনারা দেখেছেন। তারপর জিসিএস কিভাবে মেশার করবেন, কি ফাইন্ডিং পাবেন সেটা দেখবেন। আর আইএনটি থেকে দেখবেন হচ্ছে আপনারা রিফ্র্যাক্টিভ মিডিয়া এবং ভিজুয়াল পাথওয়ে, যেটা আমরা নার্ভাস সিস্টেমের ফিজিওলজিতে ডিসকাস করেছি, সেটার সাথে কি রিফ্র্যাক্টিভ এরর হতে পারে। মায়োসিস, মাইড্রেসিসের কজ, টোসিসের কজ, আর মিডলাইন ল্যাটারাল নেক্স মাসের কজগুলো দেখবেন। ইয়ারেকের কজ দেখতে পারেন, এপিস্টেক্সিসের কজ দেখবেন, কমপ্লিকেশন অফ সিএসএম, এটা আপনারা দেখতে পারেন, এটা ইম্পর্টেন্ট। সো আমরা কোশ্চেন ডিসকাশনে চলে যাই। Features of extrapyramidal lesion, this is an easy question which was our first question, এবং এটা ডেভিডসন থেকে ক্লিপ করা একটা অংশ। এখানে দেখেন আমরা কি থাকে, আমরা দেখি ইনক্রিজ ইন দ্য টোন হয়, এখানে রিজিডিটি ডেভেলপ করে, নট স্পাস্টিসিটি, দিস ইজ রিজিডিটি, ইট ইজ নট স্পাস্টিসিটি, মনে রাখবেন। তারপর হচ্ছে এই রিজিডিটি ল্যাট পাইপ রিজিডিটি হতে পারে, তাদের ট্রেমর হতে পারে, ইনভলন্টারি মুভমেন্ট হতে পারে। তারপর হচ্ছে ব্রেডিকাইনেশিয়া হতে পারে, ব্রেডিকাইনেশিয়ার ডিফিকাল্টি ইন ইনিশিয়েশন অফ দ্য মুভমেন্ট হতে পারে। তারপর হচ্ছে গ্রস মোটর অ্যাক্টিভিটিগুলোতে হচ্ছে ইনস্টেবিলিটি হতে পারে, যেমন হচ্ছে বডি টোন মেনটেন করতে সমস্যা হতে পারে, বডি পোস্টার মেনটেন করতে সমস্যা হতে পারে। তাহলে দেখেন ব্রেডিকাইনেশিয়া থাকবে, ইনভলন্টারি মুভমেন্ট থাকবে, পোস্টুরাল ইনস্টেবিলিটি থাকবে, তারপর হচ্ছে রিজিডিটি থাকবে। Causes of CSF, features of CSF in bacterial meningitis, very important box. This is a 5-star box in any exam you appear in your life.
তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে কি কি এক্সক্লুসিভ ফিচার হয়? প্রেশার, যেসব ইনফেকশনে, যে কোনো ইনফেকশনে প্রেশার বেশি থাকবে, এক্সেপ্ট ফর ভাইরাল, বা ভাইরালও এটা বেশি থাকতে পারে। তাহলে যে কোনো ইনফেকশনে প্রেশার বেশি থাকবে। তবে ডাব্লিউবিসির ক্ষেত্রে দেখা যায় কি ব্যাকটেরিয়াল যেসব ইনফেকশন সেগুলোতে হচ্ছে পলিমর্ফ বা নিউট্রোফিল কাউন্ট বাড়বে, তবে ভাইরাল অর টিউবারকুলারগুলোতে লিম্ফোসাইট বাড়বে, এটা আমরা জানি। তারপর এইগুলো প্রত্যেকটাই ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা টিউবারকুলার হোক আর অন্যান্য নন টিউবারকুলার ব্যাকটেরিয়া হোক, সেগুলো হচ্ছে গ্লুকোজ কনজিউম করবে, সেজন্য এই ফ্লুইডগুলোতে গ্লুকোজ কম থাকবে। তবে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে এখানে প্রোটিন বাড়বে। আবার ভাইরাস যেহেতু গ্লুকোজ কনজিউম করে না, এখানে গ্লুকোজ লেভেলটা নর্মাল থাকবে। আর বাকি তো মাইক্রোবায়োলজিক্যাল যে অর্গানিজম সেটার অনুযায়ী সেই মাইক্রোবায়োলজিক্যাল ফিচারগুলো আমরা পাবো। তাহলে লিম্ফোসাইট রিচ মেনিনজাইটিস অর সিএসএফ কোথায় কোথায় পাওয়া যায়? আমরা জানি লিম্ফোসাইট রিচ হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ফাঙ্গাল যেসব মেনিনজাইটিস হয়, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস যেগুলো হয়, সেগুলোতে কিন্তু লিম্ফোসাইট রিচ মেনিনজাইটিস হয়, মনে রাখবেন। তাহলে এখানে ইনক্রিজ প্রেশার হবে, ডিক্রিজড গ্লুকোজ ট্রু হবে, ইনক্রিজ নিউট্রোফিলটা ট্রু হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ সেরেবেলাল লেশন, এটাও একটা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। নিউরোলজি থেকে ইউজুয়ালি খুব সিম্পল কোয়েশ্চেনই আসে, আর একটা দুইটা কঠিন কোয়েশ্চেন আসে, সেগুলো এখন সব বছরের কোয়েশ্চেন কম্বাইন করলে হয়তো অনেকগুলো রেগুলার কোয়েশ্চেন, তবে একটা পরীক্ষায় এতগুলো রেগুলার কোয়েশ্চেন আসে না। তাহলে সেরেবেলাল লেশনে আমরা জানি হাইপোটোনিয়া হয়, ডিসআর্থ্রিয়া হয়, নিস্ট্যাগমাস হয়, ভার্টাইগো হয়, ডিসডায়াডোকাইনেশিয়া হয়, একাইনেশিয়া হয়, অ্যাটাক্সিয়া হয়, তারপরে হচ্ছে ডিসমেট্রিয়া হয়। এইসব ফিচারগুলো আমরা আগেও দেখছি। তাহলে কোশ্চেনে ছিল হচ্ছে নিস্ট্যাগমাস ট্রু হবে, ট্রেমর ট্রু হবে, অ্যাফাসিয়া ফলস দেওয়া হয়েছে, ডিসফেসিয়া হয়, এখানে অ্যাফাসিয়া হয় না, মানে টোটাল লস হয় না, তবে ডিসআর্থ্রিয়া ডিসফেসিয়া হয়। ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রে আমরা বলেছি যেদিকেই ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম হয় সেদিকে সেম সাইডে কি হবে, আমরা বলছিলাম যে ইপসিল্যাটারাল ডিইউ যায়, দ্যাট ইজ ইপসিল্যাটারাল ডর্সাল কলম সাইনগুলো যায় এবং ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন লিশন হয়। আর কন্ট্রাল্যাটারাল কি হয়? কন্ট্রাল্যাটারাল পিটিটিপি হয়, কন্ট্রাল্যাটারাল পেন, টেম্পারেচার, টাচ প্রেশার লস হয়। তাহলে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমে যদি ভলান্টারি মুভমেন্ট লস হয় সেটা ইপসিল্যাটারাল ডিইউ, তাহলে সেম সাইডে ভলান্টারি মুভমেন্ট লস হবে, সেম সাইডে হচ্ছে আর কি যাবে, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন সেম সাইডে যাবে, পজিশন সেন্সেশন সেম সাইডে যাবে, অপোজিট সাইডে যাবে হচ্ছে পেইন, টেম্পারেচার, টাচ প্রেশার। তাহলে বোঝাই যাচ্ছে এখানে প্রথম দুইটা ছাড়া বাকিগুলো ফলস। তাহলে ইপসিল্যাটারাল ডিইউ মনে রাখবেন, ইপসিল্যাটারাল ডিইউ আর কন্ট্রাল্যাটারাল পিটিটিপি, দ্যাট ইজ পেইন, টেম্পারেচার, টাচ প্রেশার যাবে। Absent ankle jerk with plantar extensor. This is also an important discussion from here. That is, এটা specific feature, মানে এগুলো হচ্ছে যেগুলোতে পেরিফেরাল নিউরোপ্যাথি থাকবে বা এমন লস হয়েছে যে আমরা জানি যে প্লান্টার এক্সটেন্সর থাকে আপার মোটর নিউরন লেশনে, তাহলে এদের আপার মোটর নিউরন লেশনে হচ্ছে রিফ্লেক্স যারগুলো এক্সাজারেটেড থাকার কথা, তবে এদের এক্সটেন্সর প্লান্টার থাকে, মানে আপার মোটর নিউরন লেশন থাকে, কিন্তু অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক যে কোনো কারণে অ্যাবসেন্ট থাকে। তাহলে এটা হচ্ছে যেসব কন্ডিশনে হয় সেটা মনে রাখতে হবে। সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে হয়, ফ্রেডরিস অ্যাট্রাক্সিয়াতে হয়, মোটর নিউরন ডিজিজে হয়, সার্ভাইকাল মাইলোপ্যাথিতে হয়, তারপর ট্যাবস ডোরসালিস দ্যাট ইজ সিফিলিসে হয়ে থাকে। সো অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক উইথ প্লান্টার এক্সটেন্সর এসএসইডিতে হয়, এমএনডিতে হয়, অ্যান্ড ফ্রেডরিক্স অ্যাট্রাক্সিয়াতে হয়। সাইন অফ ব্রেন স্টেম ডেথ, আমরা জানি ব্রেন স্টেম ডেথ মানে ব্রেন স্টেম রিফ্লেক্সগুলো সব লস হয়ে যাবে। ব্রেন স্টেম রিফ্লেক্সগুলো লস হবে বলতে ব্রেন স্টেম রিফ্লেক্স লস হবে, লাইক পিপিলারি লাইট রিফ্লেক্স, ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স হবে, তারপরে হচ্ছে গ্যাগ রিফ্লেক্স, এগুলো অ্যাবসেন্ট থাকবে। আর দের উইল বি নো রেসপিরেটরি রেসপন্স টু রেস্ট বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। আর নিস্ট্যাগমাস ইন রেসপন্স টু কোল্ড ওয়াটার ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এটাও হবে না। এটা হচ্ছে সাইন অফ ব্রেন ডেথ যেহেতু বলছে, তাহলে নিস্ট্যাগমাস না হওয়াটাই হচ্ছে সাইন। তাহলে এখানে দুইটা ট্রু, দ্যাট ইজ লস অফ লাইট রিফ্লেক্স আর লস অফ রেসপিরেটরি রেসপন্স। এটা একটা ব্রেন স্টেম রেসপন্স, যেহেতু রেসপিরেটরি সেন্টারটা ব্রেন স্টেমে থাকে। তবে যেমন টেন্ডন জার্ক, এগুলো কিন্তু ব্রেন স্টেম থেকে রিফ্লেক্স হয় না, এটা স্পাইনাল রিফ্লেক্স হতে পারে, এটার সাথে রিলেটেড না। আর আনকনসিয়াসনেস, পেশেন্টকে অবশ্যই আনকনসিয়াস থাকতে হবে, তবে এটা ব্রেন স্টেম ডেপথের সাইন না। ফিচার্স অফ হর্নার সিনড্রোম, হর্নার সিনড্রোমের স্পেসিফিক ফিচার আমরা জানি মায়োসিস অ্যান্ড হাইড্রোসিস অ্যান্ড অপথালমোস, টোসিস হয় এখানে হর্নার সিনড্রোমে। আর হর্নার সিনড্রোমে ইউজুয়ালি এগুলো ইউনিল্যাটারাল হয়, যেটাই হয়। আর বায়োল্যাটারাল ট্রসিসের কজ মনে রাখতে হবে মাইটোনিক ডিস্ট্রফি, মাইসথেনিয়া গ্রেভিস, সিফিলিস, কনজেনিটাল হতে পারে।
তারপর হচ্ছে কজেস অফ মায়োসিস, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। হর্নার সিনড্রোমে মায়োসিস হয়, এছাড়াও আর্জেল রবার্টসন পিপিলও হয়। পন্টাইন হেমোরেজ, ব্রেন স্টেম হেমোরেজের ক্ষেত্রেও আনইকুয়াল পিপিল হয়, একদিকে মায়োসিস হয়ে যায়, যেদিকে লিশন হয়। তাহলে এটা মনে রাখবেন। ফিচার্স অফ হর্নার সিনড্রোমে এ কোশ্চেনে শুধু অ্যানহাইড্রোসিস, পার্শিয়াল ডোসিস, দিস ওয়াজ ট্রু। পার্শিয়াল ডোসিস হয় ইন কেস অফ হর্নার সিনড্রোম অ্যান্ড মাইটোনিক ডিস্ট্রফি, আর কমপ্লিট ডোসিস হয় ইন কেস অফ মাইস্থেনিয়া গ্রেভিস। আর থার্ড নব পলসি যদি হয় তাহলে কমপ্লিট ডোসিস হয়ে যেতে পারে। Features of REST ICP, it is also related with meningitis, headache, diplopia, papilledema, vomiting, bradycardia, hypertension, drowsiness, kind strokes, respiration বা টেকিপনিয়া, এগুলো সবগুলোই হচ্ছে রেস্ট আইসিপির ফিচার। রেস্ট আইসিপি হচ্ছে যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মোর দেন 5 মিনিট যদি 20 মিলিমিটার অফ মার্কারিতে থাকে, ইউজুয়ালি এটা 7 to 15 এ মেনটেন হয়। যদি মোর দেন 5 মিনিটস থাকে তখন এটা রেস্ট আইসিপির ফিচার হিসেবে কাউন্ট হয়। So headache, bradycardia and hypertension. Horner syndrome consists of, okay, this is a repeated question from Horner syndrome. It is meiosis, that is constriction of the pupil, then there is dropping of the upper eyelid, and there is loss of sweating, there is anhidrosis. So these are the features of Horner syndrome which is previously discussed. Now from hematology we have first question is what is the target cell appears in the peripheral blood film in which of the condition। তাহলে আমরা এই বক্সটা দেখি, এখানে দেখবেন টার্গেট সেল হচ্ছে লিভার ডিজিজ, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন সি ডিজিজ। তাহলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা এখানে মনে রাখতে হবে। টার্গেট হিটস দ্য টার্গেট দিয়ে আমরা মনে রাখি যে হিমোগ্লোবিনোপ্যাথিস, তারপর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হাইপোস্প্লিনিজম বা পোস্টপ্লিনেক্টমি, আর থ্যালাসেমিয়া হিটস দিয়ে আমরা মনে রাখি। মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া, এটার সাথে মনে রাখতে হবে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, লেড পয়জনিং, এগুলোতে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয়। আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা জানি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এন্ড ফলেট ডেফিসিয়েন্সিতে হয়। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এন্ড ফলেট ডেফিসিয়েন্সিতে হয়। এছাড়াও নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস, কিছু কন্ডিশনে মেগালোব্লাস্ট পাওয়া যায় না ব্লাডে, কিন্তু আরবিসি সাইজগুলো মানে মেগালোব্লাস্ট বোন ম্যারোতে পাওয়া যায় না, তবে আরবিসি সাইজগুলো বড় হয়ে যায়, দ্যাট ইজ ম্যাক্রোসাইট পাওয়া যায় in peripheral blood film in case of hypothyroidism, alcoholism, liver disease, pregnancy, এগুলোতে হচ্ছে কি হয় নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস পাওয়া যায়। এছাড়াও ফ্র্যাগমেন্টেড আরবিসি বা রেড সেল ফ্র্যাগমেন্ট অর সিস্টিওসাইট যেটা বলা হয় সেটা কোথায় পাওয়া যায়, মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া ইন লাইক হাস, ডিআইসি, ডিটিপি, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, মেলিগন্যান্ট হাইপারটেনশন, এগুলোতে হচ্ছে ফ্র্যাগমেন্টেড আরবিসি পাওয়া যেতে পারে। হাওয়াল জলি বডির কজ, এটাও ইম্পর্টেন্ট, হাইপোস্প্লিনিজম হয়, পোস্টপ্লিনেক্টমিতে হাওয়াল জলি বডি পাওয়া যেতে পারে। নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যায় কোথায়, সিভিয়ার হিমোলাইসিস, অ্যাকিউট হেমোরেজ, এগুলোতে পাওয়া যায়। সো টার্গেট সেল অ্যাপিয়ার্স ইন দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম ইন থ্যালাসেমিয়া অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আমরা বলেছি 5টা কজ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার, সিডরোব্লাস্টিক অ্যানিমিয়া, লেড পয়জনিং। So sideroblastic anemia, iron deficiency and anemia of chronic disease is true. Then prothrombin time. Prothrombin time is prolonged in. So what are the causes of increased prothrombin time? What are the causes of increased APTT? The prothrombin time আমরা জানি যে এটা extrinsic factor এর সাথে related. Important extrinsic factor is factor 7 এবং 2, 7, 9, 10 is important. 2, 7, 9, 10 needs gamma carboxylation and which is vitamin K dependent. তাহলে vitamin K deficiency তে প্রথ্রম্বিন টাইম বাড়ে। 2, 7, 9, 10 এর ডেফিসিয়েন্সি হয় লিভার ডিজিজগুলোতে, অবস্ট্রাকটিভ জন্ডিসে, ওয়ারফেরিন থেরাপিতে, এগুলোতে হচ্ছে গামা কার্বক্সিলেশন হয় না, সেজন্য এগুলো সবগুলোতে পিটি বাড়বে। আর যেহেতু ওয়ারফেরিন এখানের সাথে রিলেটেড, আমরা বলেছিলাম হ্যাপারিন ইজ রিলেটেড টু প্রলং এপিটিটি, তাহলে এপিটিটি ইজ রিলেটেড টু ইন্ট্রিনসিক ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, যেমন ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 11, 12, 9, এগুলো যেমন হেমোফিলিয়াতে এপিটিটি বাড়বে। কমন যেসব ডিজিজ সেগুলোতে দুইটাই বাড়বে, যেমন যেগুলোতে হচ্ছে সব ফ্যাক্টরস ইফেক্টেড হয় সেগুলোতে দুইটাই বাড়বে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ আমরা জানি ডিআইসি, যেখানে সব ধরনের ফ্যাক্টর বাড়ে, সবগুলো ফ্যাক্টর কনজাম্পশন হয়ে যায়, সেজন্য পিটি এপিটিটি দুইটাই বাড়ে। আর ভন বিলি ব্রেন ডিজিজ, এটা ইম্পর্টেন্ট ফিচার অফ রেস্ট এপিটিটি, আমরা জানি ভন বিলি ব্রেন ডিজিজ ইট অ্যাক্টস এস এ ক্যারিয়ার অফ ফ্যাক্টর 8, but von Willebrand disease also acts in platelet aggregation and platelet clumping. So von Willebrand disease যদি হয় তাহলে দেখা যায় যে ব্লিডিং টাইমও বেড়ে যায়। তাহলে prothrombin time is related with warfarin
অ্যান্ড ডিআইসি হেপাটোসেলুলার ডিজিজ বা অবস্ট্রাকটিভ জন্ডিস লিভার ডিজিজ, যেখানে গামা কার্বক্সিলেশনটা হ্যাম্পার হবে। ডিআইসির ক্ষেত্রে ফিচার তো আমরা বলেছি এখানে পিটি, এপিটিটি, বিটি, টিটিপি সবগুলোই পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম পিটিটি, এগুলো সবগুলোই হচ্ছে ডিআইসির ক্ষেত্রে বাড়বে। তবে ডিআইসি থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিআইসির কজগুলো আপনাকে জানতে হবে। তাহলে ডিআইসির এই কজগুলো আপনাদেরকে জানতে হবে, যেটা আমাদের শিটে দেওয়া আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কজগুলো, একলামশিয়া, প্রি একলামশিয়া, সিভিয়ার একলামশিয়া, অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, সেপটিক অ্যাবর্শন, নট আইউডি হবে না কিন্তু মিসড অ্যাবর্শনও হবে না, সেপটিক অ্যাবর্শন যদি হয় এখান থেকে ডিআইসি হয়ে যেতে পারে। এছাড়াও হচ্ছে ইনফেকশন, সিভিয়ার মেনিনজোকক্কাল ইনফেকশন থেকে ডিআইসি হয়ে যেতে পারে, যে কোনো ইনফেকশন থেকে হতে পারে, মেলিগন্যান্সি থেকে ডিআইসি ডেভেলপ করতে পারে, ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন বার্ন থেকে ডিআইসি হয়ে যেতে পারে। আর এখানে যেসব ব্লাড পিকচার দেখেন সব ধরনের রিডিংগুলো বেশি থাকবে, শুধু কমবে কি, কমবে হচ্ছে প্লেটলেট কাউন্ট, কমবে হচ্ছে শুধু প্লেটলেট কাউন্ট আর হচ্ছে ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন। দুটা জিনিস কম পাওয়া যায়, সেটা হচ্ছে প্লেটলেট নাম্বার আর হচ্ছে ফিব্রিনোজেন কাউন্ট, বাকি সব কিছুই ডিআইসিতে বেশি থাকবে। তাহলে কজ হচ্ছে আমরা যেটা দেখলাম সিভিয়ার প্রিএক্লামশিয়া, অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, আইউডি হবে না, ইউটিআই, ডায়াবেটিস মেলারিস, এগুলোতে ডিআইসি হয় না। হলমার্ক অফ ইন্ট্রাভেসকুলার হিমোলাইসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটা 5 স্টার টপিক, 5 স্টার বক্স, যে হোয়াট আর দ্য হলমার্কস অফ হিমোলাইসিস। হিমোলাইসিস আমরা জানি হিমোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিনিউরিয়া হবে, হিমোগ্লোবিনিউরিয়ার জন্য হিমোগ্লোবিনিউরিয়া যেগুলো হবে সেগুলোর সাথে বাইন্ড করার জন্য বেশি বেশি হ্যাপ্টোগ্লোবিন ইউজ হয়ে যাবে, সেই জন্য হ্যাপ্টোগ্লোবিন কনসেন্ট্রেশন বডিতে কমে যাবে। তারপরে হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, ল্যাকটেড ডিহাইড্রোজেনেসের কনসেন্ট্রেশন বাড়বে, বেশি বেশি আরবিসি যেহেতু ভেঙে যাচ্ছে, ইমম্যাচিউর আরবিসি সার্কুলেশনে আসবে, যেমন রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাবে। আর নিচে যেসব ফিচার এগুলো হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের উপরের ফিচারগুলোর সাথে নিচের এই ফিচারগুলো থাকবে, দ্যাট ইজ ডিক্রিজ হ্যাপ্টোগ্লোবিন, ইনক্রিজ মিথিলমেলমোমিন, আর হচ্ছে পজিটিভ ইউরিনারি হিমোসিডোরিন অ্যান্ড হিমোগ্লোবিনিউরিয়া। কজেস অফ নিউট্রোপেনিয়া আমরা বলেছি, ডাব্লিউবিসি কাউন্টের অনেকগুলো ফিচার, অনেকগুলো অ্যাবনর্মালিটি হয়, তার মধ্যে আপনারা নিউট্রোপেনিয়া, ইসোনোফিলিয়া, বেজোফিলিয়া এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে নিউট্রোপেনিয়ার কজের মধ্যে দেখেন প্যানসাইটোপেনিয়ার সবগুলো কজ যাবে। প্যানসাইটোপেনিয়ার কজ যেসব ড্রাগের কারণে প্যানসাইটোপেনিয়া হয়, মেলিগন্যান্সির কারণে বোন ম্যারো ইনফিল্ট্রেশন যদি হয়, বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয়, সেকেন্ডারি মেটাস্টেসিস টু দ্য বোন যদি হয়, মাইলোফাইব্রোসিস যদি হয়, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম যেগুলো, সেগুলোতেও নিউট্রোপেনিয়া হইতে পারে। যেসব কন্ডিশনে বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয় সেগুলোতে হচ্ছে নিউট্রোপেনিয়া হইতে পারে। এছাড়াও হচ্ছে অটোইমিউন ডিজিজগুলোতে হইতে পারে, অ্যালকোহলিজমের কারণে হইতে পারে, লিউকেমিয়া, লিমফোমা, মাইলোডিসপ্লেশিয়া, যে এই ডিজিজ, এই কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে। আর ইনফেকশনের মধ্যে স্যালমোনেলার ইনফেকশন আর ম্যালেরিয়া, এই দুইটাতে নিউট্রোপেনিয়া পাওয়া যেতে পারে। তাহলে দেখেন প্লাস্টিক এনিমিয়া বা প্যানসাইটোপেনিয়া যদি হয় সেটাতে নিউট্রোপেনিয়া হবেই, কনজেনিটালি হইতে পারে। তারপরে হচ্ছে কনজেনিটাল হতে পারে ডনরুবেসিন, এটা হচ্ছে ড্রাগ কজ অফ নিউট্রোপেনিয়া, যেটা হচ্ছে অ্যান্টিমেটাবোলাইট যেগুলো আছে বা কেমোথেরাপিটিক্স হিসাবে ইউজ করে তারা নিউট্রোপেনিয়া করতে পারে। এরপরে হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে হচ্ছে ইনিশিয়ালি ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, তবে আলটিমেটলি বোন ম্যারো ইনফিল্ট্রেশন থেকে এটা আলটিমেটলি বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয়ে আলটিমেটলি এটা নিউট্রোপেনিয়া করতে পারে। সো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটা ট্রু ফলস দুটোই হইতে পারে। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, তবে আলটিমেটলি হচ্ছে বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয়ে সেটা কমে যাবে। তাহলে ইউ ক্যান অলসো সে ইট ক্যান বি ট্রু। সো কজেস অফ নিউট্রোপেনিয়াতে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ট্রু হইতে পারে। রিগার্ডিং ক্রায়োপ্রেসিপিটেট আমি বলছিলাম যে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি কি কম্পোনেন্ট আমরা ট্রান্সফিউজ করে থাকি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে থাকি, রেড সেল কনসেন্ট্রেট দিয়ে থাকি, প্লাটলেট কনসেন্ট্রেট দিয়ে থাকি, আর ক্রায়োপ্রেসিপিটেট দিয়ে থাকি। তাহলে ক্রায়োপ্রেসিপিটেট এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এগুলোর হচ্ছে ইন্ডিকেশনগুলো ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। ক্রায়োপ্রেসিপিটেটের মধ্যে হচ্ছে ফ্যাক্টর 2 থাকে, ফ্যাক্টর 8 থাকে, ভন উইলিব্রেন ফ্যাক্টর থাকে। তাহলে ফ্যাক্টর 1 থাকে, ফ্যাক্টর 8 থাকে, আর হচ্ছে ভন উইলিব্রেন ফ্যাক্টর থাকে। তাহলে এই জন্যই এটা হাইপোফিব্রিনোজেনেমিয়া, দ্যাট ইজ হচ্ছে ফ্যাক্টর 1 এর ডেফিসিয়েন্সিতে দেওয়া যায়, হিমোফিলিয়া ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সিতে দেওয়া যায়, ভন উইলিব্রেন ডিজিজে দেওয়া যায়, আর হচ্ছে ডিআইসিতে যেহেতু সব ধরনের ফ্যাক্টর কম থাকে এখানে এটা দেওয়া যায়। ক্রায়োপ্রেসিপিটেট দেওয়ার একটা সুবিধা হচ্ছে এখানে সব ধরনের টেস্ট করতে হয় না, সব ধরনের কম্প্যাটিবিলিটি টেস্ট বা ক্রস ম্যাচিং
করতে হয় না, তবে অ্যাভিয়া ইনকম্প্যাটিবিলিটি সবগুলোর ক্ষেত্রে দেখতে হয়। আর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হচ্ছে সব ধরনের কোয়াগুলেশন ডিফেক্ট, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ডিআইসি, তারপরে হচ্ছে যদি স্পেসিফিক কোনো ক্লটিং ফ্যাক্টর ডিফেক্ট থাকে সেটাতে দেয়া যায়। ওয়ারফেরিন থেরাপিকে রিভার্স করার জন্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেয়া যায়। তাহলে ক্রায়োপ্রিসিপিটেটে আমরা বললাম ফিব্রিনোজেন আছে, 1 মিলিব্রেন ফ্যাক্টর আছে, 1 মিলিব্রেন ডিজিজ আর হিমোফিলিয়াতে সেটা দেয়া যায়। দেন ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, এখানেও ডেভিডসনের একটা ইম্পর্টেন্ট বক্স আছে। ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির সাথে যেটা মনে রাখতে হবে, ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কজগুলো যত না ইম্পর্টেন্ট, ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে ডায়েটারি ডিসফাংশনের কারণে। অ্যান্ড হোয়াট আর দ্য ফিচার্স অফ ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, এটা এখানে একটা শব্দ ভুল আছে, দিস ইজ নট কজেস রাদার ইট ইজ ফিচার্স। সো ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সিতে আমরা জানি মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। এছাড়াও ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লস অফ অ্যাঙ্কেল জাগ থাকতে পারে, এবং এখানে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড হয়, দ্যাট ইজ ডরসাল কলাম ফিচারগুলো লস হয়। এবং এটার জন্য আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জাগ প্লান্টার এক্সটেন্সারের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে মেগালোব্লাস্টিক ভিটামিন বি টুয়েলভ deficiency, as it is a part of subacute combined degeneration spinal. So ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সিতে এটা আসলেও আপনারা ট্রু দিতে পারেন। তারপর হচ্ছে সেরেব্রামে এখানে ডিমেনশিয়া হয়, অপটিক অ্যাট্রফি হয়, আলটিমেটলি অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে। আর এর সাথে আমরা একটা জিনিস দেখে নিই যে মেগালোব্লাস্টিক এনিমিয়া থেকে কি কি জানতে হবে। পিবিএফ এর মধ্যে ম্যাক্রোসাইট থাকে, প্লেটলেট কাউন্টটা কম থাকে সেটা আপনাদের জানতে হবে, এবং বোন ম্যারোতে মেগালোব্লাস্ট পাওয়া যায়, মেটামাইলোসাইট পাওয়া যায়। আর কিছু কন্ডিশন আছে যেখানে নন মেগালোব্লাস্টিক ম্যাক্রোসাইটোসিস পাওয়া যায়, যেমন লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহলিজম, হাইপারলিপিডেমিয়া, ডিসলিপিডেমিয়া, প্রেগন্যান্সি, এটা মনে রাখবেন। তাহলে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি কজেস মেগালোব্লাস্টিক এনিমিয়া, ডিমেনশিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, যে গ্লাভসেন স্টকিং প্যারেস্থেশিয়া হয়, ইট ইজ পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড অটোনমিক নিউরোপ্যাথি হয় ইন কেস অফ ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি। হিমোফিলিয়া আমরা জানি ইট ইজ অ্যান X-linked recessive disorder. X-linked recessive disorder ক্ষেত্রে আমরা জানি সবাই ইউজুয়ালি হচ্ছে একটা ক্যারিয়ার ফিমেলের সাথে একটা নর্মাল মেলের ম্যাটিং এর উদাহরণ পরীক্ষা সব সময় আসে, যে একটা ক্যারিয়ার ফিমেলের সাথে একটা নর্মাল মেলের মিটিং হলে কি কি হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে সবগুলো ফিমেলের 50% নর্মাল থাকবে, 50% ক্যারিয়ার হবে, আর মেলের ক্ষেত্রে 50% ইফেক্টেড হবে, 50% নর্মাল হবে। তাহলে সেজন্য বলা হয়ে থাকে X-linked recessive disorder-এর ক্ষেত্রে usually male are affected and female are usually carrier, they are not affected, as affected father and carrier mother এর সাথে মিটিং ইউজুয়ালি উদাহরণ হিসাবে আসে না। আর যদি সেই ক্ষেত্রে হয়ও ইফেক্টেড ফাদার থেকে হয়, তাহলে ইফেক্টেড ফাদার থেকে যে ইফেক্টেড জিন সেটা হচ্ছে যখন একটা ফিমেলে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটা একটা ক্যারিয়ার, তাও আবার একটা ক্যারিয়ার হবে, তবে থেকে কোনোদিনই এটা ছেলের মধ্যে যাবে না। তাহলে হিমোফিলিয়ার সাথে রিলেটেড এইসব স্টেমস পরীক্ষায় আপনাদের সাথে এখানে এটার সাথে আসতে পারে। এরপরে হিমোফিলিয়া আমরা জানি এটা একটা ডিসঅর্ডার যেখানে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি হয়, যেহেতু ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি যেহেতু হিমোফিলিয়াতে হয়, সেজন্য হিমোফিলিয়াতে আমরা এপিটিটি বেশি পাবো, এটা ইন্ট্রিনসিক পাথওয়েটা ব্লক হবে এবং এপিটিটি বেশি পাবো, এবং ক্লটিং টাইম তো বেশি পাবোই, ক্লটিং টাইমের মধ্যে আবার এপিটিটি বেশি পাবো, পিটি নর্মাল থাকতে পারে, আর হচ্ছে প্লেটলেট কাউন্টটা নর্মাল থাকবে, বিটি নর্মাল থাকবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ হিমোফিলিয়া আর অটোজোমাল X-linked recessive থাকবে, প্রলং এপিটিটি থাকবে, আর হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকবে, জয়েন্ট ব্লিডিং থাকতে পারে, হিমাথ্রোসিস থাকতে পারে। এরপর আমরা এন্ডোক্রাইনের দিকে যাব। এন্ডোক্রাইনে দেখেন রেস্ট সেরাম ক্যালসিয়াম লেভেল আর ফাউন্ড ইন, এটা সরাসরি ডেভিডসনের বক্স আছে। হাইপার ক্যালসিয়ামিয়ার কজ প্রাইমারি এবং টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে কিন্তু ক্যালসিয়াম লেভেল কম থাকে। প্রাইমারি অ্যান্ড টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, তারপরে হচ্ছে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া এটাতে থাকতে পারে। এছাড়াও যাদের হচ্ছে ভিটামিন ডি ইনটক্সিকেশন হয়, আর যেসব ম্যালিগন্যান্সি বোনে ইনফিলট্রেট করে, বোন ভেঙে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে আসে, যেমন ইন কেস অফ বিবিকেপিটি, ব্রঙ্কাস, ব্রেস্ট, কিডনি, প্রোস্টেট, থাইরয়েড, এগুলো হচ্ছে কি করে আলটিমেটলি বোন মেটাস্টেসিসের মাধ্যমে হচ্ছে হাইপারক্যালসিমিয়া করে। তারপর যাদের ভিটামিন ডি ইনটক্সিকেশন থাকে, সার্কোইডোসিসে আমরা দেখে আসলাম যে সার্কোইডোসিসে হাইপারক্যালসিমিয়া হয়, থাইরোটক্সিকোসিসে হাইপারক্যালসিমিয়া হতে পারে, হাইপারপ্যারাথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজম দুইটাতে হাইপারক্যালসিমিয়া হয়, কুচিং সিনড্রোমে হাইপোক্যালসিমিয়া হয়। And then thiazide diuretics are also important cause of hypercalcemia. Thiazide diuretics হচ্ছে hypercalcemia করতে পারে,
আর লুপ ডায়োরেটিক্স হচ্ছে হাইপোক্যালসেমিয়া করে। So raised calcium levels are found in multiple myeloma, because multiple myeloma and sarcoidosis, there is in multiple myeloma there is bone breakdown or vitamin D intoxication. Loop diuretics causes hypocalcemia. Chronic kidney disease causes secondary hyperparathyroidism, which is a cause of hypocalcemia. আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাবে। ফিচার্স ইন ফেভার অফ থাইরোটক্সিকোসিস, এটা হচ্ছে আমাদের জন্য সবসময় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, থাইরোটক্সিকোসিস অ্যান্ড হাইপোথাইরয়েডিজমের ফিচারগুলো। তাহলে থাইরোটক্সিকোসিস আমরা যে দাগানো যেগুলো সেগুলো হচ্ছে পরীক্ষায় স্টেম হিসেবে আসছে। মাসল উইকনেস দুদিকেই থাকবে, হাইপারটেনশন দুদিকেই থাকবে। এছাড়াও হাইপারথাইরয়েডিজমে সব ধরনের ফিচার বাড়বে except weight and menstruation. menstruation কমবে, দ্যাট ইজ হ্যামেনোরিয়া হবে, অলিগোমেনোরিয়া হবে, ওয়েট লস হবে, আর বাকি সব কিছু সোয়েটিং বেশি হবে, পালপিটেশন হবে, হার্ট রেট বেশি হবে, বিপি বেশি হবে, ইরিটেবিলিটি হবে, ইমোশনাল লাইবিলিটি হবে, পালমোনারি এরিথেমা হবে, টেকিকার্ডিয়া হবে, এগুলো সবগুলো থাইরোটক্সিকোসিস হবে। আর থাইরোটক্সিকোসিসের এক্সক্লুসিভ ফিচার হচ্ছে লিড রিট্রাকশন হবে। আর যখন থাইরোটক্সিকোসিস হচ্ছে গ্রেভস ডিজিজের কারণে হবে, তখন গ্রেভস অপথ্যালমোপ্যাথি আর প্রিটিবিয়াল ইডিমা এগুলো হচ্ছে গ্রেভস ডিজিজের, গ্রেভস অ্যাক্রোপ্যাথি এন্ড হচ্ছে গ্রেভস অপথ্যালমোপ্যাথির ফিচারগুলো পাওয়া যাবে। এক্সোপথ্যালমোস, প্রপটোসিস, তারপরে কনজাংক্টিভাল ইরিটেশন, এগুলো গ্রেভস ডিজিজের সাথে পাওয়া যাবে। জেনারেলি সব ধরনের থাইরোটক্সিকোসিসে লিড রিট্রাকশন পাওয়া যেতে পারে। আর হাইপোথাইরয়েডিজমে হচ্ছে সব ধরনের ফিচার কমবে, কোল্ড ইনটলারেন্স হবে, শুধু দুইটা জিনিস বাড়বে, মেনস্ট্রুয়েশন বেশি হবে, ওয়েট গেইন হবে। আর হচ্ছে কিছু স্পেসিফিক ফিচার যেটা দুইটাতেই সেম, যেটা মায়োপ্যাথি হবে, হাইপারটেনশন দুদিকেই হবে। ফিচার্স ইন ফেভার অফ থাইরোটক্সিকোসিস তাহলে আমরা কি পেলাম? পালমোনারি এরিথেমা আর হচ্ছে রিফ্লেক্স হাইপার রিফ্লেক্সিয়া হবে ইন কেস অফ থাইরোটক্সিকোসিস, সেটা ট্রু হবে। ডিপ্রেশন, এনিমিয়া, এগুলো ফিচার্স অফ থাইরোটক্সিস নয়, অ্যাসাইটিসও কোনো ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস নয়। তবে হাইপোথাইরয়েডিজমে হচ্ছে অ্যাসাইটিস হয়, অ্যাসাইটিস হয়, এটা মনে রাখবেন। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ড is essential for sodium homeostasis and also blood glucose maintenance, যেটা মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে সে সোডিয়ামকে বাড়ায়, হাইপারনেট্রেমিয়া করে বা সোডিয়াম মেনটেন করে, আর পটাশিয়ামকে কমিয়ে দেয়, হাইপোক্যালেমিয়া করে, পটাশিয়াম ইমব্যালেন্সকে মেনটেন করার চেষ্টা করে। আর হচ্ছে যেটা গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে আসলে কি করে, গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটির মাধ্যমে সে হচ্ছে গ্লুকোজ লেভেল, স্ট্রেস রিঅ্যাকশনের মাধ্যমে গ্লুকোজ লেভেলকে বাড়ায়। এখন যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডগুলো কাজ করে না, তখন আমরা দেখা যাচ্ছে বডি সোডিয়াম কন্ট্রোল করতে পারছে না, হাইপোনেট্রেমিয়া হয়ে যায়, হাইপারক্যালেমিয়া ডেভেলপ করে, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। এই যে নিচে যেসব ফিচারগুলো দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সির কারণে ওয়েট লস হবে, নশিয়া হবে, ভমিটিং হবে, পোস্টোরাল হাইপোটেনশন হবে, ভলিউম রিটেনশন হবে না, হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপোনেট্রেমিয়া হয়, আর তারপরে হচ্ছে হাইপারক্যালসিয়ামিয়া হয়। আর মিনারেলোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সির কারণে হচ্ছে হাইপোনেট্রেমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে। আর এসিটিএইচ এক্সেস হবে, যাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে তাদের সেকেন্ডারিলি হচ্ছে এসিটিএইচ সিক্রেশনটা বাড়বে। এই এসিটিএইচ সিক্রেশন বাড়ার ফলে হচ্ছে হাইপার পিগমেন্টেশন হবে ইন সান এক্সপোজড এরিয়া, ইন প্রেশার এরিয়া, ইন নাকালস, ইন মিউকাস মেমব্রেনে আমরা এক্সেসিভ পিগমেন্টেশন পেতে পারি। আর অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির মধ্যে যদি অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সিও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে লস অফ লিবিডো হয়, লস অফ বডি হেয়ার হবে পার্টিকুলারলি ইন কেস অফ ফিমেল। তাহলে এইসব ফিচারগুলো একটু মনে রাখবেন, এবং এটা হইতে পারে ডিউ টু ডিক্রিজ ইন দ্য এসিটিএইচ হইতে পারে, আর ডাইরেক্টলি ডিউ টু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা, দ্যাট ইজ এডিসনস ডিজিজের কারণে। ইউজুয়ালি পরীক্ষায় যখন কোশ্চেন দিবে তখন এই সিনারিওটাই দেওয়া হবে, প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আর এডিসনস ডিজিজের কথাই দিবে, যেটাতে এসিটিএইচ বেশির কারণে হাইপার পিগমেন্টেড ফিচারগুলো আমরা পাবো, এবং এইসব অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং প্লাস হচ্ছে যে পোস্টোরাল হাইপোটেনশন, হাইপোগ্লাইসেমিয়া, এই ফিচারগুলো ট্রু দিবেন। তাহলে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোটেনশন, হাইপার পিগমেন্টেশন, হাইপারক্যালেমিয়া হয়, আর হাইপারক্যালেমিয়ার সাথে সবসময় মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। কজেস অফ হার্সুটিজম ইনক্লুড, কজেস অফ হার্সুটিজমের মধ্যে হচ্ছে
এটা হচ্ছে স্পেসিফিক কোয়েশ্চেন, এটা মুখস্থ করতে হবে। কজেস অফ হার্সুটিজম অ্যান্ড কজেস অফ গাইনোকোমেশিয়া। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হার্সুটিজম হয়, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেশিয়াতে হয়, অ্যান্ড্রোজেন যাদের অ্যাডমিনিস্ট্রেশন হয় যেমন ইন অ্যাথলিটসের ক্ষেত্রে হয়, অ্যান্ড্রোজেন সিক্রেটিং যদি কোনো টিউমার থাকে সেদের ক্ষেত্রে হয়, কুশিং সিনড্রোমও হার্সুটিজম হইতে পারে। সাথে সাথে গাইনোকোমেশিয়ার কজগুলো দেখবেন সিমেটিডিন, ডিগক্সিন, ড্রাগ কজগুলো প্রত্যেকটার নাম জানতে হবে। ডাইইথাইল স্টিবোস্টেরল, তারপর হচ্ছে স্পাইরোল্যাকটোন। Then in case of Klinefelter syndrome, in chronic liver disease, in hypogonadisms, you can find gynecomastia. In condition where there are excessive estrogen or if there is any estrogen secreting tumor, then gynecomastia can result. In case of polycystic ovarian syndrome, very important, আমাদের শীটে সবকিছু দেয়া আছে, এখানে কোশ্চেন অনুযায়ী আমাদের যেটা লাগবে সেটাই আমরা দিয়েছি যে polycystic ovarian syndrome ফিচার কি কি হয়। দেখেন এখানে হচ্ছে হাই সেরাম প্রোল্যাকটিন থাকে, হাই ল্যাপটিন থাকে, হাই ইস্ট্রোজেন লেভেল থাকে, তারপর হচ্ছে এলএইচ এফএসএইচ রেশিওটা বেশি থাকে, দ্যাট ইজ এলএইচ বেশি এফএসএইচ রিলেটিভলি কিছুটা কম থাকে। এই পেশেন্টের ক্ষেত্রে সিস্টিক ওভারি পাওয়া যেতে পারে, ইনফার্টিলিটি হয়, সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয়, অলিগোমেনোরিয়া হয়, হার্সুটিজম একনি পাওয়া যেতে পারে। এই পেশেন্টগুলোর মেটাবলিক সিনড্রোম থাকে, ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 থাকতে পারে, তারপর হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া থাকে, এলিভেটেড ইস্ট্রোজেন লেভেল থাকতে পারে। তাহলে ইস্ট্রোজেন লেভেল বেশি থাকবে, কম থাকবে না। আরেকটা মনে রাখবেন এখানে টেস্টোস্টেরন লেভেলও হাই থাকে। এগুলো বিভিন্নভাবে এইগুলোর মাল্টিপল টাইমস পরীক্ষায় আসছে এবং বিভিন্নভাবে স্ট্যান্সগুলো আসবে। তাহলে দেখেন রিলেটিভলি লো এফএসএইচ আমরা জানি, হাই এলএইচ এফএসএইচ রেশিও হয়, তারপর হচ্ছে সেরাম ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে, টেস্টোস্টেরন লেভেল বেশি থাকে, ল্যাপটিন লেভেলও বেশি থাকে ইন কেস অফ পিকস। কজেস অফ গাইনোকোমেশিয়া আমরা দেখেছি, হাইপোগোনাডিজমে হয়, স্পাইনোল্যাকটোনে হয়, তারপরে হচ্ছে সিমেটিডিন, যেটা এটা একটা সিমেটিডিন, এটা হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার, তাহলে এটা প্রোটন পাম্প ইনহিবিটর হবে না, H2 রিসেপ্টর ব্লকার হলে ট্রু হবে। আর ক্যানাবিস একটা ড্রাগ, ক্যানাবিসের কারণেও হতে ক্যানাবিস ইনটেকের কারণেও গাইনোকোমেশিয়া হতে পারে। পলিউরিয়া ইজ এ ফিচার, এটাও স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। আমাদের ডেভিডসনের বক্স পলিউরিয়ার কজের মধ্যে দেখেন হাইপারগ্লাইসেমিয়া, হাইপারক্যালসেমিয়া ইজ এ কজ অফ পলিউরিয়া, ডায়ুরেসিসের কজ হচ্ছে হাইপারক্যালসেমিয়া, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসেমিয়া, লিথিয়াম, এগুলো কজেস অফ পলিউরিয়া। দেন দের ইজ অলসো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা সিকেডির হচ্ছে একটা ফেজে গিয়ে পলিউরিক ফেজ ও পলিউরিয়া হইতে পারে, ডায়াবেটিস ইনসিপিডাসে তো হবেই। তাহলে ফিচার্স অফ পলিউরিয়া সিকেডিতে থাকতে পারে, ডায়াবেটিস মেলাইটিসে থাকতে পারে, সাইকোজেনিক পলিডিপসিয়াতে হইতে পারে, নেফ্রোজেনিক হইতে পারে, আর হচ্ছে যদি এক্সেসিভ ফ্লুইড ইনটেক হয় সেক্ষেত্রেও পলিউরিয়া হইতে পারে। আর প্রাইমারি পলিডিপসিয়া বা সাইকোজেনিক পলিডিপসিয়া তো এক্সেসিভ ওয়াটার ইনটেক হবে, এক্সেসিভ ইউরিন পাস করবে। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই, এটাও একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। দেখেন নেফ্রাইটিক যে কোনো একটা ডিজিজ, রেনাল ডিজিজের হচ্ছে নেফ্রোটিক প্রেজেন্টেশন হতে পারে, নেফ্রাইটিক প্রেজেন্টেশন হতে পারে। নেফ্রাইটিক প্রেজেন্টেশন যাদের হয় তাদের হচ্ছে বেশিরভাগ হচ্ছে হেমাচুরিয়া হবে, প্রোটিনুরিয়া হবে, আরবিসি কাস্ট ইউরিনের সাথে পাস করবে, এদের হাইপারটেনশন থাকতে পারে, ইডিমা থাকলেও থাকতে পারে, আর অলিগুরিয়া হবে। আর যেসব ডিজিজের নেফ্রোটিক প্রেজেন্টেশন হয় সেগুলোর হচ্ছে প্রোটিনুরিয়া বেশি হবে, হাইপোপ্রোটিনিমিয়া হবে, তারপর হচ্ছে ডিসলিপিডেমিয়া হবে, অ্যান্ড এডিমাটা বেশি জেনারেলাইজড হবে। এইসব ডিজিজ, এখানে অনেকগুলো ডিজিজ দেয়া আছে, তাদের হচ্ছে বিভিন্ন রেঞ্জ অফ প্রোটিনুরিয়া অ্যান্ড হেমাচুরিয়া বা নেফ্রোটিক প্রেজেন্টেশন, নেফ্রাইটিক প্রেজেন্টেশন হয়। এই যে আইজিএ নেফ্রোপ্যাথি, এটার নেফ্রাইটিক প্রেজেন্টেশনটা বেশি, while minimal changes is focal segmental glomerulosclerosis, membranous nephropathy, amyloidosis, এগুলোতে কি হয়, নেফ্রোটিক প্রেজেন্টেশনটা বেশি হয়। তাহলে যে কোনো গ্লোমেরুলার ডিজিজের এই নেফ্রাইটিক প্রেজেন্টেশন থাকতে পারে, নেফ্রোটিক প্রেজেন্টেশন থাকতে পারে। তাহলে আপনারা এটা নেফ্রাইটিক প্রেজেন্টেশনের ফিচার, নেফ্রাইটিক প্রেজেন্টেশনের কজ, নেফ্রোটিক প্রেজেন্টেশনের ফিচার, নেফ্রোটিক প্রেজেন্টেশনের কজ, এগুলো একটু মনে রাখবেন। স্পেসিফিক্যালি এমডি ফ্যাকাল্টির জন্য আইজি নেফ্রোপ্যাথি থেকে কোশ্চেন আসে, তবে বেসিকে তো কিছু লাগে না। গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে কিছু কিছু গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে যেখানে কমপ্লিমেন্ট লেভেলটা কমে যায়, পার্টিকুলারলি পোস্ট ইনফেকশিয়াস যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যদি হয়, যেমন ইন কেস অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ক্রায়োগ্লোবিনেমিয়া, আর এসএলইতে যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা ডেভেলপ করে সেটাতে হচ্ছে কমপ্লিমেন্ট লেভেল কমে যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট question for your exam, and দেখেন এখানে সরাসরি কোশ্চেন, সরাসরি আনসার। এসএলই, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ক্রায়োগ্লোবিনেমিয়াতে হচ্ছে
গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, যেটাতে লো সেরাম কমপ্লিমেন্ট লেভেল পাওয়া যায়। মার্কার অফ অ্যাকিউট কিডনি ইনজুরি, আচ্ছা এটা কোশ্চেনটা হচ্ছে 2019 সালে আসছিল। এই কোশ্চেনটা আমরা দিয়েছি, যেমন এটা আমাদের কোনো বইয়ের আমরা টেক্সট বুকে পাইনি, তবে নেট থেকেই আনসারটা দেখে আমরা এটা সলভ করেছি। এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকবে, আমরা এটা দিয়েছি ইন্টেনশনালি বিকজ আপনারা পাস্ট কোয়েশ্চেনগুলো একটু দেখতে হবে। পাস্ট কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা আবার রিপিট হয়েছিল, সো পাস্ট কোয়েশ্চেন দেখার মাহাত্ম্যটা বোঝানোর জন্য এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। তা পাস্ট কোয়েশ্চেন থেকে এরকম একটা দুটো কোয়েশ্চেন আপনাকে শুধু ডাইরেক্ট আনসার মনে রাখতে হবে এবং যখন এটা আসে সরাসরি দিতে হবে। Causes of anemia and CKD, this is also a very frequently coming question. CKD থেকে যেসব ফিচার লাগবে আপনারা আমাদের ওই ফাইলটাতে চেক করবেন। CKD থেকে একটা পেজ দেয়া আছে কি কি জিনিস লাগবে, কমপ্লিকেশন লাগে, কজ লাগে, ইন্ডিকেশন অফ ডায়ালাইসিসটা লাগে, ও কজেস অফ এনিমিয়া ইন কেস অফ CKD এটা লাগে। তাহলে এখানের মধ্যে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে কজেস অফ এনিমিয়া ইন কেস অফ CKD। তাহলে কজেস অফ এনিমিয়া ইন কেস অফ CKD কখন হয়? ডেফিসিয়েন্সি অফ এরিথ্রোপয়েটিনের কারণে হতে পারে, বোন ম্যারো ফেলিয়ারের কারণে হতে পারে, যে একটা ইউরেমিয়ার কারণে বোন ম্যারোগুলো কাজ করছে না। তারপরে হচ্ছে অ্যানোরেক্সিয়ার কারণে সে আয়রন ইনটেক করছে না, আয়রন অ্যাবজর্পশনটা হ্যাম্পার হতে পারে। আরবিসি যেগুলো প্রডিউস হচ্ছে সেগুলো ফ্রেজাইল, তাহলে রিডিউস আরবিসি সার্ভাইভালের কারণেও হতে পারে। আর ডিক্রিজ ইনটেক অর ইউটিলাইজেশন অফ আয়রনের কারণেও সেটা হতে পারে। সিকেডির ইম্পর্টেন্ট কমপ্লিকেশনগুলো মনে রাখবেন, পালমানারি ইডিমা, হাইপারকেলেমিয়া, তারপরে হচ্ছে ইউরেমিক পেরিকার্ডাইটিস, ইউরেমিক এনসেফালোপ্যাথি অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। দিস ইজ ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ সিকেডি অ্যান্ড এগুলো পরীক্ষায় আসে। কজেস অফ সিকেডির মধ্যে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন এবং গ্লোমেরুলার ডিজিজ, পার্টিকুলারলি IgA nephropathy, lupus nephritis, these are causes of CKD which is important for your exam. সো কজেসের মধ্যে দেখেন ডেফিসিয়েন্সি এরিথ্রোপয়েটিনও হয়, টক্সিক এফেক্ট অফ ইউরেমিয়া অন দ্য বোন ম্যারোর জন্য হবে, আরবিসি ফ্রেজিলিটির কারণে হবে, ব্লাড লস ডিউ টু ক্যাপিলারি ফ্রেজিলিটির কারণে হবে, ইনক্রিজ ইউটিলাইজেশন অফ আয়রন হয় না, ডিক্রিজ ইউটিলাইজেশন অফ আয়রন হয়। এরপর আমরা বলেছি আপনাদের কিছু কজ পড়তে হবে, কজেস অফ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, কজেস অফ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, কজেস অফ হেমাচুরিয়া, এগুলো পড়তে হবে। দেখেন রেনাল কজ অফ AKI যেগুলো আছে, প্রি রেনাল কজ তো আমরা জানি যে ডিহাইড্রেশন, সিভিয়ার বার্ন, ভমিটিং, এগুলো তো হচ্ছে প্রি রেনাল কজ অফ AKI। রেনাল কজ অফ AKI এর মধ্যে আছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, টিউবুলার সমস্যা, বা অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস যেখানে গ্লোমেরুলাসের সমস্যা, বা টিউবুলার ইন্টারস্টিশিয়াল বা ইন্টারস্টিশিয়াল কোনো সমস্যা যেগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তাহলে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস তাদের ক্ষেত্রে হতে পারে যেসব ড্রাগস অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে, যেমন অ্যামাইনোগ্লাইকোসাইড, সিসপ্লাটিন, মিথোট্রিক্সেট, আয়োডিনেটেড কন্ট্রাস্ট মিডিয়া, এরা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করতে পারে। স্নেক বাইট, রেবডোমাইলাইসিস থেকেও অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে। ওয়াইল অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে ইন কেস অফ PPI, NSAID, পেনিসিলিন, মেসালাজিন, এরা হচ্ছে কি করে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। তাহলে পেনিসিলিন, NSAID, PPI এরা করে কি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। So this is important. Cause of drugs causing acute tubular necrosis. So it is radioiodine contrast media, aminoglycoside, and rest of them are false. এরপরে RTA এর ফিচারের মধ্যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আমরা জানি এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস করে। তবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের মধ্যে তিনটা টাইপ, তার মধ্যে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ভেরি কমনলি এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলসের সমস্যা, যেখানে অ্যামোনিয়া সিক্রেশনটা হ্যাম্পার হয়। অ্যামোনিয়া সিক্রেশন হ্যাম্পার হয় দেখে ইউরিন পিএইচটা হচ্ছে বেশি হয়ে যায়, দ্যাট ইজ হাইড্রোজেন রিঅ্যাবজর্পশন কম হয় এবং সেজন্য ইউরিনের পিএইচটা বাড়তে থাকে, দ্যাট ইজ ইউরিন পিএইচ মোর দেন 5.5 হয়। আর এখানে হচ্ছে এই দুটাতেই হচ্ছে আপনার টাইপ 1 টাইপ 2 দুটাই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, টাইপ 1 টাইপ 2 দুটাতেই হাইপোক্যালেমিয়া হয়। টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইজ এ কজ অফ হাইপারক্যালেমিয়া, মনে রাখবেন টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইজ এ কজ অফ হাইপারক্যালেমিয়া বিকজ দের ইজ ডিক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন হয়, সেজন্য এখানে হাইপারক্যালেমিয়া হয়। আর টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস নেফ্রোক্যালসিনোসিস হয়, রেনাল স্টোন হয়, হাইপারক্যালসেমিয়া হতে পারে। এরপরও হচ্ছে ইউরিন অ্যানায়ন গ্যাপ হচ্ছে ইউজুয়ালি নর্মাল অ্যানায়ন গ্যাপ ইন দ্য ব্লাড, আর
ইন ইউরিন হচ্ছে এখানে ইউরিন অ্যানায়ন গ্যাপটা হচ্ছে বেশি থাকতে পারে ইন টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে মনে রাখেন রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা নর্মাল অ্যানায়ন গ্যাপ হবে, আর যেগুলো নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস হবে সেগুলোতে হচ্ছে আসলে হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস। নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিসগুলোতে হচ্ছে ক্লোরাইড আয়ন বাড়ে দেখে নর্মাল অ্যানায়ন গ্যাপটা নর্মাল থাকে। তাহলে নর্মাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস অ্যান্ড হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস আর সিমিলার। এরপরে হচ্ছে ইউরিনারি পিএইচ ইজ মোর দেন 5.4 আমরা দেখলাম। আর জিএফআর এর সাথে রিলেশন নাই, অ্যানিমিয়ার সাথে এটার কোনো রিলেশন নেই। এরপরে হচ্ছে আমরা দেখব সিয়াদ, ল্যাবরেটরি ফাইন্ডিং অফ সিয়াদ। এখানে কি হয়, এখানে দেখেন সেরাম, সিয়াদ দিয়ে মনে রাখবেন, সিয়াদের শব্দ থেকে মনে রাখবেন সেরাম সোডিয়াম ইজ অলওয়েজ ডাউন হিয়ার। তাহলে সেরাম সোডিয়ামটা লো থাকবে। কেন সেরাম সোডিয়াম লো থাকবে, এখানে হচ্ছে ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া হয়, বেশি বেশি সোডিয়াম হচ্ছে ইউরিন দিয়ে পাস করবে। তাহলে দেখেন ইউরিন সোডিয়াম কনসেন্ট্রেশন is low, urine sodium concentration is high, that is more than 30 millimole of sodium passes through the urine, but serum sodium concentration is low, that is less than 130 থাকে। আর প্লাজমা অসমোলারিটিও লো থাকে, অ্যাজ বেশি বেশি সোডিয়াম চলে যাচ্ছে, এবং ইউরিন অসমোলারিটি হাই থাকে, ইউরিন অসমোলারিটি মোর দেন 100 মিলি অসমোল থাকে। যদিও বডির ব্লাডের অসমোলারিটি কম, কিন্তু ইউরিন অসমোলারিটি ঠিকই বেশি এটা হয়। আর এসব কন্ডিশনে দেখেন প্লাজমা, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এগুলো কিন্তু লো হয়ে যেতে পারে বা নর্মাল থাকতে পারে। পেশেন্ট ইউজুয়ালি ইউভলিমিক থাকে, কিন্তু বেশি বেশি সোডিয়াম লুজ করছে দেখে তার আসলে হাইপোনেট্রিমিয়া হচ্ছে। তাহলে ইউভলিমিক হাইপোনেট্রিমিয়া হয়। কোথায় কোথায় হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যদি কোনো ট্রমা হয়, টিউমার হয়, স্ট্রোক হয়, এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজ দ্যাট ইজ সিওপিডিতেও হচ্ছে আমাদের কি হতে পারে, এই সিয়াত হতে পারে। তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন অফ সোডিয়াম লেস দেন 130, plasma osmolarity is less than 300, urine osmolarity is more than 130 or 150, urine sodium is more than 30 millimole per liter, আর plasma urea creatinine level we said that it can be low or normal. Okay, then causes of hyperkalemia, very very important for your exam. এটা 2021 সালেও একই কোশ্চেন আসছে যে হোয়াট আর দ্য কজেস অফ হাইপারকেলেমিয়া। আমরা জানি যেসব কন্ডিশনগুলো হচ্ছে যেসব পটাশিয়ামকে সেল থেকে বের করে দেয়, যেমন অ্যাসিডোসিস, যেমন বিটা ব্লকার, আমরা জানি বিটা অ্যাগনিস্টের কারণে সালবুটামল পটাশিয়ামকে আরবিসির ভিতরে বা সেলের ভিতরে নিয়ে যায়, যেন বিটা ব্লকার যদি ইউজ করা হয় সেগুলোতে হাইপারকেলেমিয়া হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি, আমরা জানি ইনসুলিন হচ্ছে পটাশিয়ামকে কি করে সেলের ভিতরে ঢুকায়। এখন যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তাহলে দেখা যাবে হাইপারকেলেমিয়া হতে পারে। তারপর টিউমার লাইসিস সিনড্রোম বা র্যাবডোমাইলাইসিস, এইসব জায়গা, হিমোলাইসিস, যেখানে সেল ভাঙতেছে, আমরা জানি সেলের ভিতর পটাশিয়াম বেশি থাকে, এইসব পটাশিয়ামগুলো হচ্ছে সার্কুলেশনে চলে আসবে, তখন হাইপারকেলেমিয়া হতে পারে। এরপরে রিডিউসড ইউরিনারি এক্সক্রিশন ইন কেস অফ দেখেন ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে বা অ্যাকিউট কিডনি ইনজুরিতেও হচ্ছে হাইপারকেলেমিয়া কমপ্লিকেশন হিসেবে হতে পারে। এরপরে যদি আমরা দেখে আসছি কিছুক্ষণ আগে এডিসনস ডিজিজ যদি থাকে, যেখানে মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হয়, সেগুলোতে কি হবে, সেগুলোতেও হাইপারকেলেমিয়া হবে, যেহেতু তারা সোডিয়ামকে নর্মালি সোডিয়ামকে কনজার্ভ করে পটাশিয়ামকে এক্সক্রিট করে দিত, এখন যেহেতু এটা ডেফিসিয়েন্সি তাহলে হাইপোনেট্রিমিয়া হবে, হাইপারকেলেমিয়া হবে। ইট ইজ দ্য সেম কেস ইন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া, এটা হতে পারে। আর এসি ইনহিবিটর, এআরবি, এরাও হচ্ছে হাইপারকেলেমিয়া করতে পারে, স্পাইনোল্যাকটোন হাইপারকেলেমিয়া করতে পারে। হেপারিনের একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে হাইপারকেলেমিয়া করে, আর এনএসএডের ক্ষেত্রেও হাইপারকেলেমিয়া হতে পারে। তাহলে এখানে অ্যামিলোরাইট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ড্রাগ উইচ কজেস হাইপারকেলেমিয়া। তাহলে এই সব কজেস যত বেশি মনে রাখতে পারেন মনে রাখার চেষ্টা করবেন। একইভাবে হাইপোকেলেমিয়ার কজ আছে, আপনারা শীটটা দেখবেন, সেখানে হাইপোকেলেমিয়ার কজ আছে, সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। তাহলে হেপারিন, বিটা ব্লকার, অ্যামিলোরাইট আর দ্য কজেস অফ হাইপারকেলেমিয়া, সো এই তিনটা ট্রু হবে। কজেস অফ ইউভোলেমিক হাইপোনেট্রিমিয়া, তাহলে হাইপোনেট্রিমিয়া আর হাইপারনেট্রিমিয়া থেকে শুধু দুইটা জিনিসই পড়বেন, সেটা হচ্ছে কজেস আর সিয়ারটা আমরা ডিসকাস করেছি। হাইপারনেট্রিমিয়া আপনারা দেখে নেবেন। হাইপোনেট্রিমিয়ার কজের মধ্যে হচ্ছে কিছু হাইপোভলিমিক কজ আছে, কিছু ইউভলিমিক কজ আছে, কিছু হাইপারভলিমিক কজ আছে। হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়া 4টা কজ, সিরোসিস অফ লিভার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, তারপরে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক
kidney disease, chronic kidney disease, cirrhosis of liver, nephrotic syndrome and congestive cardiac failure. চারটা causes hyponatremia in hypervolemic state. আর ইউভোলেমিক হাইপোনেট্রিমিয়া একটা আমরা দেখে আসলাম সিয়াদ, প্রাইমারি পলিডেপসিয়া আর হাইপোথাইরয়েডিজম। তাহলে চারটা হাইপারভলিমিক কজ, তিনটা ইউভোলেমিক কজ আর তিনটা হাইপোভলিমিক কজ। হাইপোভলিমিয়া কোথায়? যদি জিআইটি লস অফ সোডিয়াম হয়, যদি ইউরিনারি লস অফ সোডিয়াম হয়, আর হচ্ছে স্কিন লস অফ সোডিয়াম হয়। দ্যাট ইজ ইন কেস অফ ডায়ারেটিক থেরাপি, ভমিটিং, ডায়রিয়া, বার্ন, এগুলোতে হচ্ছে যে হাইপোনেট্রিমিয়াটা হয় সেটা হাইপোভলিমিক। ওভারঅল ভলিউম কমে যাওয়ার কারণে হাইপোনেট্রিমিয়া হবে, বেশি বেশি ভলিউম কমে যায় ডিহাইড্রেশনে, তখন হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া হতে পারে। The following condition are associated with euvolemic hyponatremia মধ্যে তাহলে hypothyroidism, সিয়াদ, প্রাইমারি পলিডেপসিয়া, এই তিনটা কজই ট্রু হবে। এরপরে আসেন রিমাটোলজি থেকে আমরা কয়েকটা কোশ্চেন দেখব, যেমন হচ্ছে মোনোআর্থ্রাইটিসের কজ। তাহলে মোনোআর্থ্রাইটিসের কজ এবং পলিআর্থ্রাইটিসের কজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। সব পলিআর্থ্রাইটিস ক্যান প্রেজেন্ট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজ মোনোআর্থ্রাইটিস। Still, common causes of monoarthritis, gout, pseudogout, trauma, hematolosis, psoriatic arthritis এগুলো হতে পারে। আর spondyloarthritis, ankylosing spondylitis can also present as acute monoarthritis। তবে সরাসরি যদি কোশ্চেন দেয় আমরা ইউজুয়ালি সেটাকে ফলস দেওয়ার চেষ্টা করব। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলোআর্থ্রাপ্যাথি, তারপর ভাইরাল আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এগুলো সবসময় পলিআর্থ্রাইটিস হবে, এগুলো ইউজুয়ালি মোনোআর্থ্রাইটিস থাকে না। ভাইরাল আর অস্টিওআর্থ্রাইটিস তো কোনো সময় এটা মোনোআর্থ্রাইটিস দিয়ে প্রেজেন্ট করবে না। তাহলে গাউট অ্যান্ড সেপটিক আর্থ্রাইটিস আর কজেস অফ মোনোআর্থ্রাইটিস হিয়ার। Extrarticular features of ankylosing spondylitis. Extrarticular features of ankylosing spondylitis, তাহলে ankylosing spondylitis থেকে যে কয়েকটা কথা আপনাদের জানতে হবে সেটা এখানে দেয়া আছে। সেরোনেগেটিভ আর্থ্রাইটিস বা HLA-B27 পজিটিভ আর্থ্রাইটিস হচ্ছে এরা। ankylosing spondylitis, axial spondyloarthritis, reactive arthritis, psoriatic arthritis and arthropathy which is associated to inflammatory bowel disease. So these are the diseases which are all together known as seronegative arthritis. এদের কিছু কমন ফিচার্স থাকে, যেমন এদের asymmetrical inflammatory arthritis হয়, sacroiliitis থাকে, enthesitis থাকে, plantar fasciitis ডেভেলপ করে, এবং এদের কি নেগেটিভ থাকে? কেন সেরোনেগেটিভ? এদের RF ফ্যাক্টরটা নেগেটিভ থাকে এবং এদের HLA-B27 পজিটিভ থাকে। ইউজুয়ালি HLA-B27 পজিটিভ থাকে। এখন 20 সালের কোশ্চেনে আসছিল যে এক্সট্রা আর্টিকুলার ফিচার অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। এখানে বেশিরভাগ আমরা এ দিয়ে মনে রাখবো। দেখেন, অ্যান্টেরিয়র ইউভিআইটিস, aortic incompetence, atypical upper lobe fibrosis, amyloidosis, aortic root incompetence, acute prostatitis. These are the features of extra-articular features of ankylosing spondylitis. So, anterior uveitis, aortic incompetence and acute prostatitis are the extra-articular features of ankylosing spondylitis. And this question has also been discussed. The first two are actually the HLA-B27 positive arthritis. X-ray finding of osteoarthritis is can be seen from this box. এখানে দেখেন, সাইটস অফ অস্টিওআর্থ্রাইটিস হিপ, নি, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে হইতে পারে। এবং হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সাইন? এখানে ডিফর্মিটি হইতে পারে, বোন সোয়েলিং হইতে পারে, মাসল উইকনেস হইতে পারে। আর পার্টিকুলারলি রেডিওলজিক্যাল ফিচার হচ্ছে এখানে জয়েন্টে স্পেস কমে যেতে পারে, সিন্ডেসমোফাইট ডেভেলপ, অস্টিওফাইট ডেভেলপ করতে পারে, সাবকন্ট্রাল স্ক্লেরোসিস হইতে পারে, লস অফ আর্টিকুলার কার্টিলেজ হইতে পারে, সিস্ট ফরমেশন হয়ে যেতে পারে, অ্যান্ড সিপিপি ক্রিস্টাল, ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল ডেভেলপ করতে পারে। তাহলে সাবকন্ট্রাল স্ক্লেরোসিস, অস্টিওফাইট, জয়েন্ট স্পেস ন্যারোয়িং আর ট্রু। ফিচার্স অফ ওপিসি পয়জনিং। ওপিসি পয়জনিংয়ে আমরা জানি যে ওপিসি পয়জনিংয়ে কিছু না, ফিচারগুলো হচ্ছে আসলে সবগুলা ম্যাসক্রেনিক বা অ্যাসিটাইল কোলাইনের যেসব ইফেক্ট সেগুলা বেড়ে যাবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টগুলো বাড়বে এবং নিকোটিনিকের জন্য, নিকোটিনিক ইফেক্ট অফ অ্যাসিটাইল কোলাইনের জন্য কিছু ফিচার বাড়বে, যেমন মাসল ফেসিকুলেশন, ক্র্যাম্পিং, টেকিকার্ডিয়া হবে ইন নিকোটিনিক ইফেক্ট। আর ম্যাসক্রেনিক ইফেক্টের কারণে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক যেসব ইফেক্ট হয়, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি বাড়বে, হাইপারসালাইভেশন হবে, হাইপারসিক্রেশন হবে, ব্রেডিকার্ডিয়া হবে, রাইনোরিয়া হবে, ব্রঙ্কোরিয়া হবে, ব্রঙ্কোস্পাজম হবে, ব্লাড ভিশন হবে ডিউ টু
কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল হবে, মায়োসিস হবে, ইনক্রিজ ল্যাক্রিমেশন হবে, ইনক্রিজ স্যালাইভেশন, ইউরিনেশন, এগুলো সব হবে। তাহলে এই ডেভিডসনের বক্স এবং এখানে সামারাইজ করে দেওয়া আছে, এটা সব ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে ফিচারের মধ্যে আমরা এক্সেসিভ স্যালাইভেশন, ফেসিকুলেশন, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হবে যদি ইনক্রিজ গেস্টিনাল মোটিলিটি বাড়বে, অ্যাবডোমিনাল পেন হবে, অ্যাবডোমিনাল ক্র্যাম্পটাও ট্রু হবে। ফিচার্স অফ সিজোফ্রেনিয়ার মধ্যে হচ্ছে, এটাও স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। দেখেন, অডিটরি হ্যালুসিনেশন, ডিলিউশন, কন্ট্রোল ফিলিং, ব্রডকাস্টিং অফ থট অ্যান্ড অ্যাপ্যাথি, ফ্ল্যাটেন্ড এফেক্ট, অ্যাপ্যাথি, লস অফ ইমোশন, এগুলো থাকবে। এটা আপনারা জেনারেল নলেজ থেকেও এই আনসারগুলো করতে পারবেন। তবে রিসেন্টলি সাইকিয়াট্রি, টক্সিকোলজি এই কোয়েশ্চেনগুলো কম আসছে, শুধু প্রিভিয়াস যেসব কোয়েশ্চেন সেগুলোর বাইরে আর কোনো কিছু দেখার দরকার নাই। পরবর্তী কোশ্চেন 41 কোশ্চেন, কজেস অফ টোসিস আর। টোসিসের কজ এই অনেক বড় একটা কজ, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্যাকাল্টির কোশ্চেনগুলো যেগুলো হয় সাধারণত মেইন বই থেকে আমাদের কোশ্চেনগুলো হয়, মানে ওই সাবজেক্টের বই থেকে কোশ্চেনগুলো হয়, এবং ওই কোশ্চেনগুলোতে দেখা যায় যে অনেক লম্বা লম্বা লিস্ট থাকে, সবগুলো পড়া অনেক সময় অসম্ভব হয়ে যায়। এত বড় লিস্ট মুখস্থ করাটা কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার কিছু কিছু টপিক্সের জন্য আমাদের সাজেশন হচ্ছে, যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আসে, কোশ্চেনের যেই স্ট্রিমগুলো আছে ওই স্ট্রিমগুলো যেন মিস না হয়, এবং স্ট্রিমের আগে পরে দুই একটা জিনিস দেখে যাবেন। যেমন টোসিসের কজের জন্য এই একটা বড় লিস্ট আছে, কনজেনিটাল টোসিস, অ্যাকোয়ার্ড টোসিস, এবং হচ্ছে অ্যাকোয়ার্ড টোসিসের মধ্যে আবার আমার আছে নিউরোজেনিক টোসিস, অ্যাকোয়ার্ড মায়োজেনিক টোসিস, অ্যাপনিউরোটিক টোসিস, এবং হচ্ছে মেকানিক্যাল টোসিস। এইগুলো হচ্ছে সব টোসিসের কজ। এই টোসিসের কজ তাইলে আমাদের এখানে আছে নিউরোজেনিক কজ কি আছে অ্যাকোয়ার্ডের মধ্যে, থার্ড নার্ভ পালসি, হর্নার সিনড্রোম, অপথলমোপ্যাথিক মাইগ্রেন, মাল্টিপল স্ক্লেরোসিস। অ্যাকোয়ার্ড মায়োজেনিক টোসিসের মধ্যে আছে মায়োস্থেনিয়া গ্রেভিস, ডিস্টোনিয়া মায়োটোনিকা, অকুলার মায়োপ্যাথি, ল্যাম্বার্ট-ইটন মায়োস্থেনিয়া। অ্যাপনিউরোটিক টোসিসের মধ্যে আছে আমাদের পোস্ট অপারেটিভ টোসিস, টোসিস ডিউ টু অ্যাপনিউরোটিক উইকনেস অ্যাসোসিয়েটেড উইথ ব্লেফারোকাইলেস। মেকানিক্যাল টোসিসের মধ্যে আছে আইলিড টিউমার, মাল্টিপল কেলাজিয়া জিনিসটা খেয়াল করবেন, নট এ সিঙ্গেল কেলাজিয়া, একটা কেলাজিয়ন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু টোসিস হওয়ার সম্ভাবনা কম, মাল্টিপল কেলাজিয়া থাকলে হবে। এবং হচ্ছে সিভিয়ার আইলিড ইডিমা, সিভিয়ার আইলিড স্কারিং, এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল টোসিসের কজ। আজ অ্যান্সার কি, মায়োস্থেনিয়া গ্রেভিস, কেলাজিয়ন যদি সিঙ্গেল থাকে তাহলে ফলস হবে, হর্নার সিনড্রোম ট্রু, প্যারালাইটিক স্কুইন ফলস, এবং ক্রেনিওফেশিয়াল ডিস্টোনিয়া এটাও ফলস। পরবর্তী কোশ্চেন, ফলোয়িং আর ইরোর অফ রিফ্লেকশন। আমরা জানি খুবই সহজ একটা টপিকস, ইরোর অফ রিফ্লেকশন কি কি থাকে, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া এবং অ্যাস্টিগমাটিজম, এই তিনটা হচ্ছে আমাদের ইরোর অফ রিফ্লেকশন। এখানে এই তিনটাই ট্রু, বাকিগুলো ফলস। পরবর্তী কোশ্চেন, ফিচার্স অফ রেস্ট আইসিপি। এটা সব ফ্যাকাল্টির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রেস্ট আইসিপির ফিচার, হেডেক, নশিয়া, ভমিটিং, প্যাপিলিডিমা, ব্রেডিকার্ডিয়া, আমাদের হার্ট রেট কিন্তু কমে যাবে, হাইপার টেনশন, প্রেশার বাড়বে, হার্ট রেট কমবে, ডিপ্লোপিয়া, ব্লাড ভিশন, ইম্পেয়ার্ড কনসাসনেস লেভেল এবং ড্রাউজিনেস। কাজে এখানে কি কি আছে, হেডেক, প্রাইমারি অপটিক অ্যাট্রফি ফলস হবে, ব্রেডিকার্ডিয়া ট্রু, ট্যাকিপনিয়া ফলস, এবং হাইপার টেনশন ট্রু। পরবর্তী কোশ্চেন, জিসিএস ইজ অবটেইনড ফ্রম। জিসিএসটা সম্পর্কে আমরা জানি, জিসিএস এ তিনটা জিনিস দেখা হয়, একটা হচ্ছে ইভিএম, ইতে হচ্ছে আই ওপেনিং, ভিতে বেস্ট ভার্বাল রেসপন্স, এবং এমতে হচ্ছে বেস্ট মোটর রেসপন্স। দিলে আমাদের আই ওপেনিংয়ে 4টা পয়েন্ট, ভিতে ভার্বাল রেসপন্সের 5টা পয়েন্ট, এবং বেস্ট মোটর রেসপন্সের 6টা পয়েন্ট। জিসিএস তাহলে আই ওপেনিংয়ে কী কী আছে, আই ওপেনিং স্পন্টেনিয়াসলি, আই ওপেনিং স্পিচ, ওপেনিং অন রেসপন্স টু পেইন, অ্যান্ড নো আই ওপেনিং। নো আই ওপেনিং হবে 1। বেস্ট ভার্বাল রেসপন্স হচ্ছে ওরিয়েন্টেড, কনফিউজড, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড, অ্যান্ড নান। বেস্ট মোটর রেসপন্স হচ্ছে অবেস কমান্ড, লোকালাইজ পেইন, উইথড্রয়াল ফ্রম দ্য পেইন, ফ্লেক্সন ইন রেসপন্স টু পেইন, এক্সটেনশন ইন পেইন, অ্যান্ড নো মোটর রেসপন্স। এগুলো হচ্ছে আমাদের বেস্ট মোটর রেসপন্স। কাজে আমরা কী কী দেখি, আই ওপেনিং দেখি, ভার্বাল রেসপন্স দেখি, এবং মোটর রেসপন্স দেখি। এখানে তাহলে আমাদের জিসিএসে কী কী এখানে আছে, আই ওপেনিং, বেস্ট মোটর রেসপন্স এবং বেস্ট ভার্বাল রেসপন্স, এই তিনটেই ট্রু, বাকিগুলো ফলস হবে।
ক্রাইটেরিয়া অফ ব্রেন ডেথ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ব্রেন ডেথ আর ডেথ কিন্তু যদি মানে ক্রাইটেরিয়া চাই জিনিসটা কিন্তু আলাদা হবে। যেমন ব্রেন ডেথে কিন্তু আমাদের হাইপোথার্মিয়া এই জিনিসটা থাকে না, হাইপোথার্মিয়া কিন্তু ব্রেন ডেথের ক্রাইটেরিয়াতে থাকবে না, কিন্তু যদি ডেথের ক্রাইটেরিয়া হয় সেক্ষেত্রে কিন্তু হাইপোথার্মিয়া থাকতে পারে। এই জিনিসগুলো ব্রেন কাজেই ব্রেন মানে কেউ যদি মনে করেন যে ডেথের ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিই সেগুলো না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন ব্রেন ডেথের ক্রাইটেরিয়া হচ্ছে অল ব্রেন স্টেম রিফ্লেক্স আর অ্যাবসেন্ট, পিউপিল ফিক্সড অ্যান্ড আনরিয়েক্টিভ টু লাইট, the corneal reflex are absent, the vestibulo-ocular response absent, oculocephalic reflex absent, no motor response, there is no gag reflex এবং apnea test পজিটিভ হবে। মানে আমাদের যতটুকু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে আমাদের রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট হয় এবং শ্বাস নেওয়া শুরু করে, ততটুকু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হওয়ার পরেও যদি পেশেন্ট শ্বাস না নেয় সেটা হচ্ছে আমাদের অ্যাপনিয়া টেস্ট পজিটিভ, এবং এই ক্ষেত্রে পেশেন্টের ব্রেন ডেথ আমরা বলতে পারি। এখানে কি কি দেখতেছি, পিন পয়েন্ট পিউপিল এটা ফলস, ডাইলেটেড এন্ড ফিক্সড পিউপিল হবে, অ্যাবসেন্ট কর্নিয়াল রিফ্লেক্স ট্রু, অ্যাবসেন্ট ভেস্টিবুলো-ওকুলার রেসপন্স ট্রু এবং অ্যাবসেন্ট অফ স্পন্টেনিয়াস রেসপিরেশন এটা ট্রু। হাইপোথার্মিয়া কিন্তু এখানে লিস্টে নাই চার্টে, কাজে এটা ফলস। পরবর্তী কোশ্চেন, কডা ইকুইনা সিনড্রোম, সবগুলো ফ্যাকাল্টির জন্য খুবই কমন এটা টপিকস। কডা ইকুইনা সিনড্রোমে কি কি হয় আমাদের, লো ব্যাক পেইন, নামনেস উইকনেস অফ বোথ লেগ, ডিমিনিশড সেন্সেশন ওভার দ্য বাটক্স, এটা হচ্ছে আমাদের স্যাডেল টাইপ অ্যানেস্থেশিয়া হয়, রেক্টাল এন্ড ব্লাডার ডিসফাংশন হয়, গেট ডিস্টারবেন্স, সেক্সুয়াল ডিস্টারবেন্স, তারপরে হচ্ছে লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস, রুট পেইন, ইম্পর্টেন্ট সিমটমস ডিউ টু ইনভলভমেন্ট অফ ডোরসাল নার্ভ এবং ব্লাডার বাউল ইনভলভমেন্ট এটাও হয়। কাজেই এখানে কোশ্চেনে ছিল যে রিটেনশন অফ ইউরিন ট্রু, স্যাডেল অ্যানেস্থেশিয়া ট্রু, ইনক্রিজড অ্যাঙ্কেল জ্যাক ফলস, এটা কারণ অ্যাঙ্কেল জ্যাক ডিমিনিশড হবে, উইকনেস অফ দ্য লেগ মাসেল এটাও এটা ট্রু, লেগ মাসেল উইক হবে এবং সেক্সুয়াল ডিস্টারবেন্স থাকবে। কডা ইকুইনা সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং ডিভিশন থেকেও আসে, মেডিসিন থেকেও আসে, সার্জারি থেকেও আসে, গাইনি থেকেও, মানে আমাদের বেসিক ফ্যাকাল্টি থেকেও আসতে পারে। কজেস অফ ব্লাড স্টেন ডিসচার্জ ফ্রম দ্য নিপল, নিপলের ব্লাড স্টেন ডিসচার্জ কি কি, নিপলে দুইভাবে ব্লাড স্টেন ডিসচার্জ দুই রকম ভাবে হতে পারে, একটা সিঙ্গেল ডাক্ট থেকে হয়, একটা মোর দেন ওয়ান ডাক্ট থেকে হয়। কি কি সিঙ্গেল ডাক্ট থেকে হয়, ইন্টারডাক্ট প্যাপিলোমা, ইন্টারডাক্ট কার্সিনোমা এবং ডাক্টেকটেশিয়া, ব্লাড ইসে হয়, এবং মোর দেন ওয়ান ডাক্টে হয় কার্সিনোমা, অ্যাক্টেশিয়া এবং ফাইব্রোসিস্টিক ডিজিজ। কাজে এখানে যদি বলি ব্লাড স্টেন ডিসচার্জ তাহলে কিন্তু সবগুলোই আসবে, মানে সিঙ্গেল ডাক্ট, মাল্টিপল ডাক্ট। তাহলে কি কি আছে, ট্রমা ফলস, ডাক্টেকটেশিয়া ট্রু, মেমোরি ডিসপ্লেসিয়া ট্রু ফলস, ডাক্টে প্যাপিলোমা ট্রু, এই দুইটা ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। পরবর্তী কোশ্চেন, প্রাইমারি অ্যামেনোরিয়া মে অকার ইন, প্রাইমারি অ্যামেনোরিয়া খুবই 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 কমন একটা ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এটার লিস্টটা যদি অনেক বড় কিন্তু লিস্টটা পুরোটাই মুখস্থ করতে হবে। প্রাইমারি অ্যামেনোরিয়ার কজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্টটা দেওয়া আছে, দরকার হলে এই যে দত্ত থেকে নেওয়া হয়েছে, দরকার হলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ডিলেড পিউবার্টি, হাইপোথ্যালামিক অ্যান্ড পিটুইটারি ডিসফাংশন, কালম্যান সিনড্রোম, তারপরে হাইপোগোনাডিজম, এগুলো সবগুলোই প্রাইমারি অ্যামেনোরিয়ার কজ। মেটাবলিক ডিসঅর্ডার, সিস্টেমিক ইলনেস এবং আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম, এটাও কিন্তু প্রাইমারি অ্যামেনোরিয়ার কজ। কাজে এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা, ইমপারফোরেটেড হাইমেন এটা ট্রু, এবং হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম এটা ট্রু, বাকিগুলো লিস্টে নাই, ফলস। পরবর্তী কোশ্চেন, রিস্ক ফ্যাক্টরস ফর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর এখানে 10টা রিস্ক ফ্যাক্টর আছে, এইগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। লেট মেনোপজ, নালিপেরিটি, আনপোস্ট, ইস্ট্রোজেন থেরাপি, হিস্ট্রি অফ পারসিস্টেন্ট অ্যানোভুলেশন, PCOS, হিস্ট্রি অফ ইরেগুলার অ্যান্ড এক্সেসিভ প্রিমেনস্ট্রুয়াল ব্লিডিং, obesity, diabetes, hypertension, personal or family history of breast, ovary or colon cancer, atypical endometrial hyperplasia, tamoxifen therapy এবং রেডিয়েশন, মেনোপজ। যে এখানে কি কি ছিল আমাদের, নালিপেরিটি ট্রু হবে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ফলস, নালিপেরিটি ট্রু, ডিলেড মেনোপজ ট্রু, ডায়াবেটিস মেলাইটাস ট্রু, হাইপোথাইরয়েডিজম ফলস। অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, অ্যাক্টোপিক প্রেগন্যান্সিটা কি, অ্যাক্টোপিক প্রেগন্যান্সিতে অ্যাকিউট অ্যাক্টোপিক ইজ ফর্চুনেটলি লেস কমন, 40%, 30% কেজে অ্যাকিউট অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হয়, যা যতটুকু অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হয় তার 30% হচ্ছে অ্যাকিউট অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। পেশেন্ট হচ্ছে 20 to 30 ইয়ার্সের পেশেন্টের হয়, এবং হচ্ছে
মাল্টিপ্যারেটিভ ফলোইং বাই লং টার্ম ইনফার্টিলিটিতেও এইসব অ্যাক্টোপিক প্রেগনেন্সি হয়। এবং ফিচারগুলো সিমটমগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল ট্রায়াড হচ্ছে অ্যাবডোমিনাল পেইন প্রথমে হবে, তারপরে অ্যামেনোরিয়া এবং তারপরে ভেজানাল ব্লিডিং। এই তিনটা কিন্তু সিরিয়ালি হবে। অ্যাবডোমিনাল পেইন প্রথমে হবে, তারপরে অ্যামেনোরিয়া, তারপরে হচ্ছে লাস্টলি হচ্ছে ভেজানাল ব্লিডিং। অ্যামেনোরিয়া হচ্ছে শর্ট পিরিয়ড 6 to 8 weeks। অ্যাবডোমিনাল পেইন ইজ মোস্ট কনস্ট্যান্ট ফিচার এবং ভেজানাল ব্লিডিং হবে ভমিটিং, ফেন্টিং অ্যান্ড সিনকোপাল অ্যাটাক। কাজে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ব্লিডিং প্রিসিডস পেইন না, আগে পেইন হবে তারপরে ব্লিডিং হবে, কাজে এটা ফলস। ইনসিডেন্স ইজ মোর ইন ওমেন উইথ আইইউডি ইউজ করা পেশেন্টদের অ্যাক্টোপিক প্রেগনেন্সি বেশি হয়। ইসথমাস অফ দ্য টিউব ইজ কমনেস্ট সাইড, এটা ফলস। শোল্ডার টিপ পেইন ইজ এন ইম্পর্টেন্ট সিমটম, এটাও ফলস। এবং আলট্রাসনিক স্ক্যান ইজ নো হেল্প ইন ডায়াগনোসিস, এটা ফলস, কারণ আলট্রাসাউন্ড দিয়ে আমরা অ্যাক্টোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি। থ্যাংক ইউ।